স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছিল বিশ্বকাপের সিদ্ধান্ত জানাতে। এর মধ্যে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন। মিট দ্য প্রেসে কিন্তু কথাও বলেছেন। বাংলাদেশ নিজেদের একটা অবস্থান কিন্তু পরিষ্কার করেছে। এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। আইসিসি বাংলাদেশকে যেই সময়টা বেঁধে দিয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু মিডিয়ার সামনে বলেছে যে বাংলাদেশ নিজেদের অবস্থানে কিন্তু আগে যেই সিদ্ধান্ত নিয়েছিল সেখানেই কিন্তু অনড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই স্টেটমেন্টটা দিয়েছে আপনি আসলে সেটা কিভাবে দেখছেন? না, এই স্টেটমেন্ট কিন্তু আসলে চেঞ্জ কোনো আসেনি। আপনি এই স্টেটমেন্টেই কিন্তু বাংলাদেশ সরকার ছিল, বিসিবি ছিল। এখানে আসলে আজকে আরও ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে, আসিফ নজরুল বলছে এটা সরকারের সিদ্ধান্ত যে আমরা আমাদের প্লেয়ারদের ইন্ডিয়াতে পাঠাবো না। এখন এইখানে আসলে বিসিবি আর প্লেয়ারদের সম্মতি বা ইয়ার আসলে কোনো স্কোপ নেই। আপনি আজকে কালকে রাতে যখন নিউজটা আসলো যে আসিফ নজরুল আজকে ওয়ার্ল্ড কাপের প্লেয়ারদের সাথে মিট করবেন বা পুরা টিমটার সাথে মিট করবেন, তখন আসলে অনেকেই আবার ভেবেছিল যে ডিসিশন হয়তো যদি চেঞ্জ আসতে পারে। এই যে মিনিমাল একদম আশা যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না কি পারবে না, এইখানে একটা জিনিসে আসলে সবার ক্লিয়ার থাকা উচিত যে এই যে নিরাপত্তার শঙ্কা নিয়ে কেউই চায় না যে কোনো একটা জায়গায় টুর্নামেন্ট খেলতে বা খেলার চেয়ে তো আর লাইফ ছোটো না। সো সেই ক্ষেত্রে অনেক দর্শকই ভুল বুঝে যে তখন ভাবে যে না ইন্ডিয়াতে খেলতে হবে। তারা ইন্ডিয়া অনেক সুবিধা পায়, সাংবাদিকরা সুবিধা পায় বা প্লেয়াররা সুবিধা পায়, তারা যে কোনো মূল্যে খেলতে হবে, দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিষয়গুলো আসলে সেগুলো না। আপনি সেই ইফেক্টটা এখন বুঝবেন না। আপনি যখন এই ওয়ার্ল্ড কাপটা খেলবেন না, তখন আপনার র্যাঙ্কিং যখন একদম পিছে চলে যাবে, তখন আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপগুলো খেলার জন্য কোয়ালিফায়ার খেলবেন, তখন আপনি আসলে ইফেক্টগুলো বুঝবেন। এছাড়াও আপনার বিভিন্ন বাইলেটারাল সিরিজ রয়েছে, সেখানে যখন আপনার বড় বড় টিম আসতে যাবে না কোনো ইস্যু দেখে, কারণ আপনি জানেন আপনি কার সাথে ফাইট করছেন। আর এখানে কিন্তু আপনি যখন নামিবিয়া বা স্কটল্যান্ডের সাথে একটা সিরিজ খেলবেন, সেই সিরিজে যখন আপনি স্পন্সর পাবেন না, তখন আসলে বোঝা যাবে যে ব্যাপারটা। জিম্বাবুয়ের সাথে খেললেই আপনি এখন স্পন্সর পান না, সেইখানে তো আর ইন্ডিয়ার সাথে খেলা আমি বাদে দিলাম। এখন আপনার ফাইট করার জন্য আপনার পায়ের নিচে যে গ্রাউন্ডটা দরকার সেটা আপনার না থাকার পরেও আপনি ফাইট করছেন। এখন এইটা আমরা ডিগনিটি বা আমাদের বুক উঁচু করে ফাইট করে গেলাম, কিন্তু ফাইটের ফলাফল যে জিরো হবে সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানতাম। কিন্তু এইটা নিয়ে আসলে মানে প্লেয়ারদের উপরে যে প্লেয়াররা খেলতে চায়, আজকে যেটা শুনছিলাম যে মিটিংয়ে যাওয়ার আগে সব প্লেয়াররা বলেছিল যে তারা আসলে ওয়ার্ল্ড কাপটা খেলছে, কারণ প্লেয়ারদের তো আসলে কাজই খেলা। তারা ওয়ার্ল্ড কাপটা আসলে এত ইয়াভাবে মানে পলিটিক্যালি তো তারা চিন্তা করবে না। এখন তারা বলেছে যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে চাই, কিন্তু এটা যেহেতু সরকারিভাবে আগেই সিদ্ধান্ত নিয়ে সবগুলো মন্ত্রণালয় আসলে কূটনীতিকভাবে করেছে, সেইখানে আসিফ নজরুল কিন্তু বলছিলেন যে এটা একটা সরকারের সিদ্ধান্ত। হ্যাঁ, সেটাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আলোচনা করতে পারে, ক্রিকেটাররা আলোচনা করতে পারে, কিন্তু ডিসিশনটা মেক করতে হবে সরকারকে, যেহেতু একটা সিকিউরিটি কনসার্ন রয়েছে। এইখানে আসলে সবচেয়ে বড় মানে আমাদের যে ফেইলিয়ারটা হয়েছে, আমরা ধরলাম যে আমরা মাথা উঁচু করে মিডিয়াতে যাচ্ছি না, এটা একটা আমাদের জয়, কিন্তু যে আপনি যে সেটাকে চেঞ্জ করে শ্রীলঙ্কা নিতে পারলেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ফেইলিয়ার আপনার। আপনি কূটনৈতিকভাবে যে হেরে গেছেন, এইটা হচ্ছে আপনার অ্যাজ এ বোর্ড হিসেবে আপনার ফেইলিয়ার। অন্য কিছু নিয়ে আপনার যাওয়া হচ্ছে না বা খেলা একদম এই একটা ধারণা আছে যে ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশ টিম হারিয়ে যাবে। জিম্বাবুয়েও তো এক সময় মানে একদম তলানিতে চলে গেছে, তারা কিন্তু এখন আবার ইমপ্রুভ করে আসছে। আপনার এখন একটা লং প্রসেস যেতে হবে। এখন আপনি লং প্রসেসে যেতে চান না বা করতে চান না দেখে আপনি ভাবছেন যে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না মানে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে গেছে। সেরকম আসলে হওয়ার কথা না। আপনি কালকে আমি কিন্তু বলছিলাম যে এই যে দেখেন এত কিছু হচ্ছে যে ক্রিকেটকে কেউ দেখতে পারে না। এখন আপনি বেশিরভাগ যদি সোশ্যাল মিডিয়ার ভোটিংয়ে আমি নেই, তখন দেখবেন যে ক্রিকেট কেউ পছন্দ করে না, কারণ একটা মূল কারণ হচ্ছে বাংলাদেশ টিম পারফর্ম করে না। কিন্তু আপনি দেখবেন বিপিএল যখন খেলা হচ্ছে, কালকে দেখেছেন যে গ্যালারি ভর্তি দর্শক। এই দর্শকগুলো আসলে কি বাংলাদেশই তো, এরা তো আর ইন্ডিয়া থেকে আসেনি, তাই না? সো তারাও এমন না যে মানুষজন খেলা দেখতে চায় না। মানুষের আসলে ক্ষোভের জায়গাটা হচ্ছে আপনি খেলার মাঠে পারফর্ম করতে পারেননি, অনেক দিন হয়ে গেছে আপনি ভালো পারফর্ম করছেন না। সেই ক্ষোভ থেকেই আসলে বাংলাদেশের দর্শকরাও চায় না যে ইন্ডিয়া খেলবে। কারণ তাদের মেন কথা হচ্ছে গেলে আসলে কি হবে, এত যুদ্ধ করে যাবেন, যাওয়ার পরে দেখা যাবে আমরা ইজি ম্যাচ হেরেছি। সো এই জিনিসটা দায়টা আসলে প্লেয়ারদেরও নিতে হবে, বোর্ডেরও নিতে হবে যে এই জিনিসটা স্ট্যান্ডটা একদিনে আসেনি। এখন আপনি যদি মনে করেন যে ভালো খেলতেন, আপনি যদি অস্ট্রেলিয়ার মতো পারফর্ম করতেন, ইংল্যান্ডের পারফর্ম করতেন, অবশ্যই দর্শকরা এইভাবে হয়তো চিন্তা করতো না যে আমরা যাবোই না। হয়তো বলতো যে না, চিন্তা করে দেখা যাক, কারণ আমরা গেলে হয়তো ভারতকে হারিয়ে দিয়ে একটা প্রতিশোধ, খেলার মাঠে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। সো এই বিষয়টা আসলে গ্র্যাজুয়ালি হয়েছে, একদিনে হয় নাই। এই যে আজকে যে ডিসিশনটা এসেছে সেটা সরকারিভাবে আসলে সিদ্ধান্ত হয়েছে। সো এখানে আমি বলে এটা চেঞ্জ করতে পারবো না, বোর্ডও এটা বলে চেঞ্জ করতে পারবে না। সো
এই প্রথম আমরা আসলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে হয়তো দেখতে পারবো, বাংলাদেশ যখন থেকে খেলা শুরু আর হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল গত রাত্রে একটা ইন্টারভিউতে কিন্তু তিনি বলেছিলেন যে তিনি আসলে মিরাকলের আশায় অপেক্ষা করছেন। আজকে বুলবুল যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলেছেন যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না যায় আইসিসি 20 কোটি দর্শক কিন্তু হারাবে। তাছাড়া আইসিসি যেভাবে স্টেটমেন্ট দিয়েছে, যা যা বলেছে মিটিংয়ে, বাংলাদেশের পক্ষে যায়নি কিছু, এটা একদম অনৈতিক হয়েছে সেরকম একটা অভিযোগ কিন্তু তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সব দলের কথা চিন্তা করা উচিত, যেভাবে আসলে চিন্তা করা উচিত এজ এ ওয়ার্ল্ড একটা global body, হ্যাঁ, global body। গ্লোবাল একটা সংগঠনের পক্ষ থেকে, Organization কিন্তু সেটা কিন্তু আইসিসি কিন্তু করেনি। আইসিসি কিন্তু এক পেশে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে বিশ্ব ক্রিকেটের সব থেকে প্রভাবশালী ক্রিকেট বোর্ড হলো বিসিসিআই, তাদের পক্ষ নেবে। বাকি যে বোর্ডগুলো তারা কিন্তু সেই পদটাই কিন্তু নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বিসিবি কিন্তু চায়নি যে এই যে যেই ভোটাভুটিটা হচ্ছে সেখানে একটা ভোটাভুটি হোক। তারা আসলে একটা ডিসিশন মেকিং এর জন্য কিন্তু আলোচনায় গিয়েছিল, সেখানে বাংলাদেশের মতামতকে একদমই প্রাধান্য দেওয়া হয়নি। উল্টো বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, এটা একটা অপ্রাসঙ্গিক একটা ব্যাপার বলে কিন্তু আইসিসি কিন্তু উল্লেখ করেছে। কিন্তু এটার কি শেষ আছে কিনা? মানে আপনি চিন্তা করেন যে যেই জিনিসটা নিয়ে আপনি ফাইট করছেন, যার কাছে ফাইট করছেন তার কাছে সেই জিনিসটার কোনো মূল্যই নেই, আপনি তাহলে কী নিয়ে ফাইট করবেন? আপনি যখন একটা জিনিসের জন্য দাবি চাচ্ছেন, যে একটা সুরাহা করতে চাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে তারা আলোচনাই করবে না, কারণ তাদের কাছে জিনিসটাই রিলেভেন্ট না। সো সেই ক্ষেত্রে আপনি মানে এই যে এইখানে যে ডিপ্লোমেসির চালগুলা মিস করেছে, আমরা প্রথমেই আসলে চলে গিয়েছি যে আমরা খেলবো না, সেটাতে আসলে আপনার ব্যাক করার মতো কিছু নেই। আপনি আসলে দেশের সাথে আপনার সম্পর্ক ভালো নাই সেই হিসেবে হচ্ছে কিন্তু আপনি এমন তো না যে ইন্ডিয়া সব কিছু আপনি বন্ধ করে দিয়েছেন, তাই না? আপনি বিদ্যুৎ যে পাচ্ছেন, আপনি বিদ্যুৎ কিন্তু ভারত থেকেই আসছে। সো আপনি চাইলেই যে ব্যবসায়িক ইয়াগুলো কাট আপ এখন তো করতে পারেনি। সো ক্রিকেটের ক্ষেত্রে আপনার এই জিনিসটা হয়েছে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে আপনি প্লেয়ারদের সংখ্যার কথা বলছেন বা ইয়ে করছেন, প্লেয়ারদের সাথে সংখ্যার কথা হলে আপনি আরও আগে কেন প্লেয়ারদের সাথে কথা বলেনি যে তোমরা আসলে কি ফিল করছো? আজকে তাদের ডিসিশন জানিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা সরকারের একক সিদ্ধান্ত যে আমরা ভারতে যাবো না মানে যাবোই না। আমাদের একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারেনি মানে আর দিতে পারবে না। কিন্তু আপনার যেই প্লেয়ারটাকে নিরাপত্তা দিতে পারেনি সে পরের বার আসলে আর যেতে চায় নাকি বা ওয়ার্ল্ড কাপ মিস করতে চায় নাকি, সেটা কি আপনি জিজ্ঞেস করেছেন? আবার সেখানে কিন্তু বেশ কিছু লোভ হলো ছিল। বিসিবি আসলে যথাযথ জায়গায় কিন্তু নিজেদের কিন্তু প্রুভ করতে পারেনি। আইসিসিকে যদি যথাযথ একটা স্ট্যান্ড দিতে পারতো আমার মনে হয় না আইসিসি তাদের এরকম সিদ্ধান্ত কিন্তু কঠিন নিতে পারতো। আমাদের সেকেন্দার আলী সিনিয়র সাংবাদিক তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশ যদি একটা প্রতিনিধি দল ভারতে পাঠাতো নিরাপত্তা পর্যালোচনা করার জন্য, সেখান থেকে একটা রিপোর্ট যদি আসতো কোনোভাবে, সেই রিপোর্টটা যদি আইসিসির কাছে যেত তাহলে বাংলাদেশের একটা অবস্থান নিতে হতো যে আমাদের নিরাপত্তা দল পাঠিয়েছি, তারা আসলে মনে করছে যে বাংলাদেশের সেফ নেই। এরকম কিছু কিন্তু বিসিবি করতে পারেনি। আপনি আইসিসির সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন, আপনি একই স্ট্যান্ড দেখেছেন যে আমাদের একদম নিরাপত্তা দিতে পারেনি, আমরা পুরো দল সেফ মনে করছি না। কিন্তু আপনার কাছে কি ওইরকম অকাট্য দলিল কি আছে কিনা? আর এখানে আপনি কাকে রং বলবেন? আপনি শ্রীলঙ্কা নিজেরা বলেছে আমরা গ্রুপ চেঞ্জ করতে চাই না, তারা তাদের পক্ষ থেকে অবশ্যই এটা বলবে, কারণ তাদের গ্রুপে যেভাবে তারা প্রিপারেশন নিয়েছে হঠাৎ করে চেঞ্জ করে অন্য দেশের জন্য আপনি নিশ্চয়ই নিজের দেশের ক্ষতি করতে চাবেন না। তো শ্রীলঙ্কা বলছে সেই গ্রুপটাতে দুইটা স্ট্রং টিম শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া, সেখানে কোনোভাবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা চাইবে না বাংলাদেশের মধ্যে, যেখানে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে, যেখানে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সিরিজগুলোতে খুব একটা ভালো করতে পারছে, তারা কিন্তু টানা হেরেছে বাংলাদেশের বিপক্ষে। সো তারা হোম গ্রাউন্ডে একটা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করছে, সেখানে তারা কোনোভাবেই চাইবে না এরকম একটা হুমকি হোক যে তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে, যেটা আসলে তাদেরকে লসের মুখ দেখতে হবে। তারা হয়তো তাদের ব্যবসায়িক দিকটা চিন্তা করে এরকম সিদ্ধান্ত না এখানে আপনি যদি বলেন যে শ্রীলঙ্কা যেতে হবে, তাহলে আপনি শ্রীলঙ্কা বোর্ডের সাথে শ্রীলঙ্কাকে কনভিন্স করার চেষ্টা করতেন। তারা যেহেতু হোস্ট, তারা বলতো যে না আমরা চাই বাংলাদেশে হোস্ট করতে, বাংলাদেশ খেলুক। আপনি তো সেই কাজটা করতেও ব্যর্থ হয়েছেন, আপনি কোনো ভোট পাননি। আপনাকে যে ভোট দিয়েছে সে যেই দাঁড়াক না কেন ভারতের বেঞ্চে, সেই আপনার পক্ষে ভোট দিত। সো সেই ভোটটা আসলে গণ্য করলে আপনি আপনার কাছে যে এই যে আপনি বলছেন শ্রীলঙ্কা খেলতে চাই, শ্রীলঙ্কা আপনাকে নিতে চায় না, কিন্তু আপনি শ্রীলঙ্কাকে তো কনভিন্স করতে চান। আপনি আইসিসির কাছে যে বলছেন, যেই আইসিসিকে সবাই জানে যে কে কন্ট্রোল করছে বা কিভাবে কন্ট্রোল হচ্ছে বা ইনফ্লুয়েন্স আছে বা ইনফ্লুয়েন্স হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার তো এই বিষয়গুলো হচ্ছে না। আরও যেগুলো দাবি রয়েছে যে অন্যান্য সময় আইসিসি যেখানে ভারতকে আসলে পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সরিয়ে দিয়েছে, এটা তো আসলে একদিনে হয়নি। আরেকটা জিনিস হচ্ছে যে এখন যে হাইব্রিড মডেলটা আসছে, আজকে আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছে যে এই হাইব্রিড মডেলটা মানে পাকিস্তানের জন্য হয়েছে। এটা কিন্তু আসলে ঠিক না, কারণ এই ওয়ার্ল্ড কাপটা আগে থেকেই ছিল যে
ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা কো-হোস্ট হবে। সো সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে যদি বলেন যে সেটার জন্য হয়েছে, তাও না। আবার পাকিস্তানের সাথে যে হাইব্রিড মডেল যে ডিলটাতে গিয়েছে, তারা কিন্তু অনেক দিন আলোচনার পরে একটা টুর্নামেন্টের সূচি ঘোষণার আগে আপনি আলোচনা করেছেন যে আপনার হাইব্রিড মডেল ছাড়া আপনি খেলতে যাবেন না, তখন হয়েছে। কিন্তু আপনার জিনিসটা যেটা হয়েছে ইনস্ট্যান্ট হয়েছে, আপনার সাথে কোনো সমস্যা ছিল না, বিভিন্ন দল কিন্তু নিজেদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। একটা লিগে আপনার একটা প্লেয়ারকে খেলতে দেওয়া হবে না, আপনাকে অপমান করা হয়েছে, আমি সব মেনে নিচ্ছি, সব করা হয়েছে, কিন্তু এরপরে স্টেপগুলা যে ভুল নেওয়া হয়েছে, ভুলভাবে ইয়া হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে অ্যাডভাইজার আইটার কথা বলছিলেন যে প্লেয়ারদের সাথে বোর্ডে সবসময় আলোচনা হয়েছে, কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু আমিও জানি সেটা হয়নি। না না, লিটন কুমার দাস সম্মেলনে কিন্তু বলছিলেন, নাজমুল হোসেন শান্ত বলেছেন যে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সো আপনি সেটাকে আসলে তাকে যা বলা হয়েছে তিনি সেটাই বলেছে প্রেসের সামনে। এখন তিনি আসলে অ্যাজ এ মানে সাধারণ দর্শক যারা আসলে এইটার সাথে রিলেটেড না বা এখানে আপনার ক্রিকেটের সাথে ইনভলভ না, তারা যেভাবে দেখছে পুরো সরকারই কিন্তু আসলে সেভাবে দেখে যে দেশের স্বার্থে আমি কি করতে পারি। যেমন সাধারণ দর্শক একজন একটা স্টেটমেন্ট যেভাবে দিবেন, আমি সেভাবে চাইলেই দিতে পারবো না, কারণ আমি অনেক কিছু জানি যে যেটা হয়তো তারা ওইভাবে অ্যানালাইসিস করে না এবং তাদের সেটা কাজও না। তারা দর্শক হিসেবে এনজয় করতে চায় এবং আমি যেটা বলেছি যে তাদের এনজয়মেন্টের জায়গাতেই আসলে ঘাটতি রয়েছে দেখেই তারা বাংলাদেশ টিমকে সাপোর্ট দেয়নি। কারণ আপনি বাংলাদেশ টিম হিসেবে আপনি যেই পারফর্ম করা দরকার সেই পারফর্ম করেননি। আপনি শুধু তাদের কাছে মনে হয় যে তারা শুধু টাকাই নিয়ে যাচ্ছে, কিন্তু তারা দর্শকদের ইয়া করতে। এখন এখানে আমার আরেকটা যুক্তি আছে, এই বোর্ডটাকে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই গত 20 বছর 25 বছরের মধ্যে সবচেয়ে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড। সেখানে কোনখান থেকে কারা কারা আসলে পরিচালক হয়েছে, তাদের ক্রিকেটের কি ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু বাংলাদেশের সব মানুষ কিন্তু জানে। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশের হয়ে খেলেছেন, তবে আইসিসিতে তিনি কাজ করেছেন। তবে বাংলাদেশের ক্রিকেট কাঠামো সম্বন্ধে আমার মনে হয় না তার কোনো ধারণা ছিল বাংলাদেশে কাজ করার আগে। বাংলাদেশে কোনো সময় তিনি কোচিং করাননি, বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সময় তাকে কোনো পরামর্শ দিতে দেখা যায়নি, এসে খাতা কলমে কোনো কাজ করছিলেন সেই অভিজ্ঞতাটাও ছিল না। সেই জায়গায় তিনি ক্রিকেট বোর্ডের অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে যেই কাজগুলো করেছেন, প্রতি পদে পদে কিন্তু তিনি বাধার সৃষ্টি হয়েছেন। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বিপিএলটা আয়োজন করা। এবারে বিপিএলটা এই 3টা ভেন্যুতে আয়োজনের কথা ছিল, মাঝখানে 2-3বার ক্রিকেটাররা বয়কট করেছেন। আপনার পুরো টুর্নামেন্ট প্রায় অর্ধেকটার বেশি সিলেটে আয়োজন করতে হয়েছে বাধ্য হয়ে। আজকে আমরা জানি যে আগামীকালকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল, এর আগে ক্যাপ্টেন্স মিটের কথা ছিল, ক্যাপ্টেন্স মিট হয়নি, ট্রফি আনভেইলিং হয়নি, ট্রফি ফটোশুট হয়নি। এইগুলোর ব্যর্থতা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে নিতে হবে। না, এইখানে আমিনুল ইসলাম বুলবুল আমি ধরলাম যে উনি একদম সৎভাবেই তিনি কাজ করতে চান, তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করতে চান, তিনি অন্যান্য আইসিসি থাকা অবস্থায় অন্যান্য দেশে যেভাবে উন্নত করেছেন সেভাবে করতে চান, রুট লেভেল থেকে কাজ করতে চান। কিন্তু আপনি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আপনার সব দিক বিবেচনা করতে হবে, আপনার পলিটিক্সটা বুঝতে হবে, আপনার ম্যানেজমেন্ট বুঝতে হবে। আপনি যদি সেটার যোগ্য না হন তাহলে আপনি এই পদে থাকবেন না। আপনি যেহেতু এই পদে আছেন আপনার দায়ভার আপনাকে নিতে হবে। আপনি যদি ভাবেন যে না আমি শুধু রুট লেভেল থেকে কাজ করে বা আমি যেভাবে কাজ করে এসেছি, তিনি একবার আমার মনে আছে তিনি বলেছিলেন যে আমি আসলে যেরকম ভেবেছিলাম এই জায়গাটা আসলে ওরকম না, সেটা অনেক কঠিন। সো এই কঠিন জায়গাটা আপনার যদি ট্যাকেল দিতে হয় তাহলে আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। সেইভাবে যদি কাজ করতে না পারেন তাহলে আপনার আসলে স্টেপ ডাউন করা উচিত, এবং স্টেপ ডাউন করে লাগলে আপনি যদি মন থেকে কাজ করতে চান, আপনি রুট লেভেলে যেই বোর্ডটা রয়েছে বা রুট লেভেলে কাজ করার জন্য যেই ইনপুট দেওয়া দরকার সেগুলো আপনি বোর্ডকে দিতে পারেন। কিন্তু আপনি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট শুধু একটা দিক চিন্তা করে আপনি অন্য পলিটিক্সে হেরে যাবেন, তাহলে কিন্তু এই যে আজকে যেই দিনটা দেখা লাগছে সেরকমই একটা দিন আসলে দেখা লাগবে। আমি আবার বলি যে এই যে এখন মানুষ একটা পক্ষে আছে যে না বাংলাদেশে খেলছে না, ভালো হচ্ছে না, কিন্তু বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপে যখন অন্য টিমগুলো খেলবে ঠিকই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে মিস করবে, ঠিকই মানুষ আফসোস করবে। এবং অন্য ওয়ার্ল্ড কাপে এই যে আপনি যতই বলুন যে ভারতীয় যে একজন বিরাট কোহলির কথা যদি ধরি, বিরাট কোহলি যদি ভালো খেলে হাজার হাজার ফ্যান, লাখ লাখ ফ্যান আছে বাংলাদেশে যে বিরাট কোহলির খেলা দেখতে পছন্দ করে। টি-20তে বিরাট কোহলি এখন খেলে না, আমি নর্মাল একটা এক্সাম্পলের জন্য বললাম যে সো আপনি ক্রিকেট খেলাটা যারা পছন্দ করে তারা খেলাটা মিস করবে। আপনি পলিটিক্সের কারণে আপনার এই ভূ পলিটিক্সের কারণে যেই লসগুলো আসলে হচ্ছে সেটা আসলে ক্রিকেটীয় লসই, অন্য ছাড়া কিছু না। যারা করছে তাদের আসলে কিছু হবে না, প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে, আরেকটা বিষয় বোর্ড ক্ষতিগ্রস্ত। আরেকটা বিষয় আমাদের আসলে ক্লিয়ার করা উচিত, আমরা আসলে মানে নিজেদের কোনো স্টেটমেন্ট দিচ্ছি না যে আমরা আসলে বলছি যে বাংলাদেশ ক্রিকেট টিম যাওয়া উচিত ছিল বা ছিল না, ঠিক আছে? আমরা জাস্ট
দুইটা পারিপার্শ্বিক ব্যাপারটাই আমরা আলোচনা করলাম, যেটা না, আসলে হ্যাঁ, যে মানে logical, একটা আমি- প্রেক্ষাপট, যে লজিক্যাল কোন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোথায় ভুল করেছে, কিভাবে পদক্ষেপগুলো কারো নিলে আসলে কারো জায়গা properly থেকে হতো। কারো জায়গা থেকে কেউ ভুল না, কিন্তু যেখানে আমরা ফেল সেটা হচ্ছে আমরা আমাদের এই ড্যামেজ কন্ট্রোলের না, না, প্ল্যানিংটা আগে থেকে ছিল না। টিমটাকে শ্রীলঙ্কায় পাঠিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাতে পারিনি, এটাই আমাদের ভুল। সেটা কিভাবে করবে সেটা আসলে বোর্ডের করা উচিত ছিল, সেভাবে বোর্ডের ম্যানেজ করা উচিত ছিল, সেটা আমরা পাইনি। আমরা ভারতে খেললাম না, কিন্তু আরেকটা হোস্ট আছে তাকেও তো আমরা রাজি করতে পারিনি। সো আমাদের ফেইলারটা হচ্ছে এইখানে। সো যে যেখানে আছে তাদের পক্ষ থেকে আসলে সবাই রাইট, এখানে আপনি কোনো ঝুঁকি নিয়ে খেলতে চাবেন না, আপনি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবেও রিস্ক নিয়ে যাবেন না, আপনার ফ্যামিলি রয়েছে, সবারই ফ্যামিলি রয়েছে, কিন্তু আপনার এই যে বিষয়টা যে একঘেয়েমি বা একটা স্ট্যান্ডে আপনি দাঁড়িয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে চাইলেন, তখন আসলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, এবং সেই জন্যই আসলে হয়তো এবার আমরা ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশে দেখবো না। মানে জীবনানন্দ দাশের কবিতার ভাষা, যে ফেরার কোনো পথ নাই, এমন একটা পজিশনে আমরা। হ্যাঁ। ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।